আসসালামু আলাইকুম। এনটিআরসি ১৯তম পদার্থবিজ্ঞান সাবজেক্টিভ এমসিকিউ প্রস্তুতিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-আমিন রবি, প্রভাষক পদার্থবিজ্ঞান। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, যদি কথা স্পষ্ট শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে মূলত আমরা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমরা আলোচনা শুরু করব। তো কথা যদি স্পষ্ট শুনতে পান একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে মানে উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। তো আমরা আজকে মূলত বেশ মানে কয়েকটা বিষয় আমরা আজকে এখানে কয়েকটা টপিক থেকে আজকে আমরা আলোচনা করব এখানে। তো যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন, অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আচ্ছা, যদি স্পষ্ট শোনা যায় একটু জানাবেন। আচ্ছা, তো আমাদের আজকে মূলত আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আজকে মূলত আমরা যে কটা টপিক থেকে আলোচনা করব সেটা হচ্ছে এক্স-রে বা রঞ্জন রশ্মির ধর্ম ব্যবহার, এরপরে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিগত এর আগের যখন পরীক্ষা পদ্ধতি ছিল তখনও কিন্তু অনেক প্রশ্ন আসতো এগুলো থেকে। তো আমরা আমরা চেষ্টা করব এই টপিকগুলা থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলাই আমরা বেসিক থেকে শুরুতে আলোচনা করব। এরপরে আমরা কিন্তু যত ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে বিগত মেডিকেল ইউনিভার্সিটি বা এইচএসসি বোর্ড পরীক্ষায় বিভিন্ন লেখকের বই থেকে আমরা কিন্তু সবগুলাই কিন্তু আমরা সলভ করব ইনশাল্লাহ। তো মোটামুটি অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, কথা স্পষ্ট শোনা গেলে একটু জানাবেন। আচ্ছা, তো আমরা শুরুতেই আমরা একটু এর আগেও আমি একটু আলোচনা করছিলাম। আমরা একটু দেখি যে আজকের এই টপিকগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। এর আগে যখন আসলে আ আগের যখন সিলেবাস ছিল, রিটেন সিলেবাস, এগুলো থেকে কেমন প্রশ্ন আসতো। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু এক্স-রে বা এ এক্স বা রঞ্জন রশ্মির মানে ধর্ম বা বৈশিষ্ট্য এবং ব্যবহার থেকে দেখেন স্কুলে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। স্কুলে, কলেজেও কিন্তু প্রশ্ন আসছে। এরপরে রঞ্জন রশ্মির উৎপাদন থেকে কিন্তু স্কুলে প্রশ্ন আসছে অনেকবার। এরপরে যদি আমরা ফটো ইলেকট্রিক বা আলোক তড়িৎ ক্রিয়া দেখি, এটা থেকেও কিন্তু দেখেন অসংখ্যবার কিন্তু প্রশ্ন আসছে এগুলা থেকে। স্কুলে রিসেন্ট ১৮তম গতবার ভৌতবিজ্ঞানে আসছে। কলেজে পরিদর্শকে ১৮তমতে আসছে এবং তাছাড়াও কিন্তু কলেজে বিশেষ করে অনেকবার আসছে। কারণ এটা কিন্তু এই টপিকটা কিন্তু ১৮তমর আগে কিন্তু স্কুলে মানে ছিল না। তো এখন আপনারা জানেন যে এখন আ যেটা মানে ভৌতবিজ্ঞান পদটা ভেঙে দিছে। তো ভৌতবিজ্ঞান যখন পদটা ক্রিয়েট করা হয়েছিল তখন কিন্তু এই ফটো ইলেকট্রিক ক্রিয়াটা এটা কিন্তু তখন এই সিলেবাসে সংযুক্ত করা হয়েছিল। তো আমরা আশা করতেছি এবারও অবশ্যই থাকবে এগুলা। এরপরে কম্পোনেন্ট প্রভাব থেকেও কিন্তু কলেজে প্রশ্ন আসছে। কলেজে কিন্তু এই যে মানে ১৮তমর আগে কিন্তু কলেজের সিলেবাস এটা ছিল না। মানে স্কুলের সিলেবাসে ছিল না। যার কারণে শুধু কলেজ থেকেই কিন্তু আসছিল। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ। আ যারা বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত আছেন, তারা তো আছেনই সবাই। আচ্ছা। তো আমরা এখন মূল আলোচনায় মনে হয় যাইতে পারি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। তো আমরা মনে হয়
মূল আলোচনায় আজকের যাইতে পারি। আপনারা একটু যারা আছেন একটু মানে কমেন্ট করে জানাবেন আর কি সবসময়। আমি কমেন্টগুলো একটু নিব। আচ্ছা। আচ্ছা এখন আচ্ছা শুরুতেই আমরা যে বিষয়টা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে এই এক্স রে থেকে আমরা শুরুতেই শুরু করব। আপনারা জানেন যে আমাদের যে বেসিক বইয়ে কিন্তু অলরেডি এগুলার সব অলরেডি মানে প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে যে বইগুলো আমরা সরবরাহ করে থাকি। তো আমরা বেসিক বই থেকে আজকে আলোচনা করব না। আমরা বেসিকটা আমরা মোটামুটি লিখে আলোচনা করব এবং এর এমসিকিউ গুলো কিন্তু আমরা সলভ করব। জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন শুরুতেই আমি মূল কনটেন্টে চলে গেলাম এই মুহূর্তে। এক্স রে বা রঞ্জনরশ্মি। আসলে এই জিনিসগুলো আমাদের কম্পেয়ার করে পড়তে হবে। কম্পেয়ার করে না পড়লে মনে থাকবে না। আমরা শুরুতেই এই এক্স রে, ফটো তড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া এই ৩টা আমরা শুরুতেই কিন্তু এই ৩টা আমরা দেখে নেব। আচ্ছা আমি একটু শুরুতেই আমরা এক্স রে কি? আসলে আ রাহা নুমা রাহি স্যার জুম লিংক কই যেতে পারছি না। আজকে আসলে জুমে বা গুগল মিটে ক্লাসটা হবে না। ফেসবুক মানে পেজেই হবে ক্লাসটা। যেহেতু পাবলিকলি দেয়া আছে ক্লাসটা এইজন্য আমাদের আ আপনাদের একটু এখানেই আজকে ক্লাসটা করতে হবে। আচ্ছা। তো আমরা আ দেখেন শুরুতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। এই এক্স রে বা রঞ্জন রশ্মি আমাদের ৩টা বিষয় আমরা যদি কম্পেয়ার করি, ধরেন এটা হচ্ছে আমাদের আমি একটু লিখে দেখাচ্ছি। এটা ধরেন ধাতু বা ধাতব পাত যেকোনো একটাই বলি না কেন কম্পেয়ার করার জন্য। যদি স্পষ্ট দেখতে পান অবশ্যই জানাবেন। এটা একটা ধাতু বা ধাতব পাত এটা। তো এখানে যদি আমাদের এই যে ইলেকট্রন যদি এখানে মানে দ্রুত গতিসম্পন্ন যদি ইলেকট্রন এখানে আপতিত হয়, তাহলে আমাদের এখানে কি আপতিত হচ্ছে? দ্রুত গতির এটা দ্রুত গতির ইলেকট্রন। তাহলে এই ধাতব পাতে যদি দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন আঘাত করে বা আমরা আপতিত কেন বলতেছি? মানে একটু ফটোতড়িৎ ক্রিয়া বা কম্পোনেন্টের সাথে একটু কম্পেয়ার করে দেখানোর জন্য আমি এভাবে কথাগুলো বলতেছি। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে এখানে লেখা আছে দেখেন আধুনিক পদার্থবিজ্ঞান। এটা চ্যাপ্টারের নাম। তো দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন যদি ধাতু বা ধাতব পাতে আঘাত করে তাহলে সেখান থেকে মানে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে? এখান থেকে আমাদের উৎপন্ন হবে হচ্ছে একটা বিকিরণ। তাহলে একটা বিকিরণ উৎপন্ন হবে। এই বিকিরণটা কেমন? এই বিকিরণটা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। এই বিকিরণটা। এই বিকিরণটার নামই হচ্ছে আমাদের এক্স রে আমরা বলছি। কম্পেয়ার করে আপনারা এগুলো জানেন তারপরে কেন বলতেছি আপনারা একটু পরে আসলে বুঝতে পারবেন এগুলো কেন আলোচনা করতেছি। তাহলে এটার নামই হচ্ছে কি এক্স রে বা রঞ্জন রশ্মি। আচ্ছা এখন খুব সহজ জিনিস দ্রুত গতির ইলেকট্রন ধাতুতে আঘাত করবে করলে সেখান থেকে যে এক প্রকার বিকিরণ সোজাভাবে আর কি বিকিরণ মানে উৎপন্ন হবে সেটার নাম কি এক্স রে। আচ্ছা ফটো তড়িৎ ক্রিয়া কেন বলতেছি একটা কিন্তু প্রশ্ন আসছিল যে নিচের কোনটি মানে ফটো তড়িৎ ক্রিয়া নিচের কোনটির বিপরীত এই ধরনের কিন্তু একটা এমসিকিউ আসছে আপনাকে বুঝতে হবে আমি আজকের ক্লাসে যতগুলা কথা বলবো সবগুলাই গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাকে শুধু এটা মাথায় রাখতে হবে এবং ইভেন তো আমি একটু পরে অসংখ্য এমসিকিউ একদম সবগুলো সলভ করব এখানে এই হচ্ছে বিষয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আহ, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা এখন আমরা আসবো
ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়ায়। তো এখন ধরেন আগের বারের মতো আমার এইটা আবার একটা ধাতব পাত, এটা আগে যেমন ছিল এটা একটা ধাতব পাত, ঠিক তেমনই। তাহলে এটা ধাতব পাত, ধাতব পাত। তাহলে এই ধাতব পাতের উপরে এবার কি আসবে, এবার আলো আপতিত হবে বা ফোটন আপতিত হবে। আগের বার কি ইলেকট্রন আঘাত করছিল, ধরেন আঘাতে করতেছে, এবার ধাতব পাতে কে আঘাত করবে, ফোটন বা আলো। ভালো ভাষা আমি ফোটন লিখে দিই এখানে, তাহলে ফোটন। তাহলে আঘাত করবে কি, ফোটন, চলে যাবে কি ইলেকট্রন, চলে যাবে ইলেকট্রন। তার মানে দেখেন আমাদের খুব যদি ভালোভাবে বলি যে এটা আমরা যেহেতু যখন ফটোতড়িৎ ক্রিয়া আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচনা করব, তো আপাতত আমি শুধু কম্পেয়ার গুলো দেখাচ্ছি। তাহলে এক্স রেতে কি দ্রুতগতির ইলেকট্রন ধাতুতে আঘাত করবে, একটা বিকিরণ উৎপন্ন হবে, তার নামে এক্স রে। ফটোতড়িৎ ক্রিয়া কি, ফোটন বা আলো ধাতব পাতে আঘাত করবে, এখান থেকে সরে যাবে কি, বের হয়ে যাবে কি ইলেকট্রন। ইলেকট্রন বের হতেও পারে নাও হতে পারে, যদি বের হয় ইলেকট্রন তবে এটার নাম ফটোতড়িৎ ক্রিয়া, আর এই ইলেকট্রন নামটা বলা হয়েছে ফটো ইলেকট্রন। তো বিস্তারিত ব্যাখ্যা আমি আরো পরে আলোচনা করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো দেখা যায় শোনা যায়, ধন্যবাদ। এরপরে এখন আমি বলবো, এগুলো তো আমরা সমীকরণ সহ আলোচনা করবই। এখন দেখেন কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়ায় কি হবে, কম্পটন ক্রিয়ায় কম্পটন ক্রিয়ায় এবার কিন্তু আমার ধরেন এটা ইলেকট্রন, তাহলে এটা আমার, এটা স্থির টার্গেট ইলেকট্রন। এগুলো তো আবার সব আলোচনা হবে, জাস্ট আমি তিনটার কম্পেয়ার দেখাচ্ছি। আচ্ছা, এই স্থির টার্গেট ইলেকট্রনের উপরে এবারে ফোটন, বড় করে দেখালাম এটা, আবার ফোটন আপতিত হবে। এটা কি ফোটন, এই ফোটনটার নাম, যেগুলো প্রথমে যাবে আপতিত বলবো, এগুলো আপতিত ফোটন। যাওয়ার পরে কি ঘটনা ঘটবে, যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে এখান থেকে এই যে ফোটনটা আপতিত হচ্ছে, এই ফোটনটা একদিকে চলে যাবে, আর এখানে যে স্থির একটা ইলেকট্রন ছিল এ ধাক্কা খেয়ে এ কি হবে, আরেক দিকে চলে যাবে। আচ্ছা, ইলেকট্রনটা আমি সোজা দিয়ে দেখাই, এটা হচ্ছে ইলেকট্রন। তার মানে এখানে যেটা যাচ্ছে এটা এই ফোটনটায় যেটা স্থির ইলেকট্রনকে ধাক্কা দিছিল, তাহলে এটাকে আমরা বলবো, যেহেতু ইলেকট্রনটা, এটা ভালো নাম হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন, মানে সরি বিক্ষিপ্ত ফোটন। ফোটনটা মনে করেন যে সোজাসুজি আসছিল, অন্যদিকে চলে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, এটার নাম হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। আর এই যে এটা হচ্ছে এই যে স্থির ইলেকট্রনটাই এখন গতিপ্রাপ্ত হয়ে গেছে, তাহলে এর নাম কি, গতিপ্রাপ্ত ইলেকট্রন। আচ্ছা, তার মানে এই এখান থেকে কিন্তু অনেকগুলা প্রশ্ন হতে পারে। তার মানে এখন কথা হচ্ছে, এখন আমরা এই তিনটে সামারাইজে কি আসলাম দেখেন তো, কোন দুইটাতে ইলেকট্রন চলে গেছে, কম্পটন ক্রিয়ায় কিন্তু ইলেকট্রন গতিপ্রাপ্ত হয়ে গেছে, এরপরে মানে পরে চলে গেছে, এরপরে ফটোতড়িৎ ক্রিয়া কি ইলেকট্রন পরে চলে গেছে, আর এক্স রে কি ইলেকট্রন মানে আগে আঘাত করছে। তো এটা আর কি আমার কম্পেয়ার করে ফটো ইলেকট্রনের নির্দিষ্ট কোনো মান আছে, ফটো ইলেকট্রন না, ফটো ইলেকট্রনের মান না, ফটো ইলেকট্রনের বেগ আছে, সে বেগটা নির্ভর করবে এই আপতিত ফোটনের শক্তির উপর বা কম্পাঙ্কের উপর বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর। আমরা যখন ফটোতড়িৎ ক্রিয়া আলোচনা করব সমীকরণ সহ কোনটা কোনটার উপর নির্ভর করবে কত বেগে, এবং ম্যাথগুলো কিন্তু আমরা সলভ করব। আমার কথা হচ্ছে, আমি আগে বলছি আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আসবেই আসবে প্রশ্ন পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়। কেন আসবে এটার আমি প্রুফ দেখাবো। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো আমি এখন এক্স রে সম্পর্কে আর কিছু আলোচনা করে আমি সরাসরি কিন্তু আমাদের এক্স রে অংশটা এমসিকিউ সলভ করব। আচ্ছা, এক্স রে, এক্স রেতে খুব গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়, যেমন এক্স রে আবিষ্কার করছে কে,
আমরা মানে একবারে সোজা নামটাই যদি আমরা একটু বলি, আমাদের আপনাদের কোনো কমেন্ট থাকলে আমি একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এই যেমন এক্স-রে বা রঞ্জন রশ্মি আবিষ্কার করছে বিজ্ঞানী রনজেন আর কি। হ্যাঁ, তাহলে আবিষ্কার বিজ্ঞানী রনজেন। আচ্ছা, সরি, রনজেন। আচ্ছা, এবং এটার আবিষ্কারকের জন্য ওইটার মানে এককটাকেও বলা হয় কিন্তু রনজেন। অনেকবার আসছে কে আবিষ্কার করছে, একক কি, তাহলে একক আমি একটু জাস্ট লিখে দেখাচ্ছি না, আপনার মনে থাকে। এককও কি, রনজেন। আচ্ছা আচ্ছা, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা যে এক্স-রের আমি বলছি যে ধর্ম এবং যে মানে ব্যবহার সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমাদের এগুলা আলাদা করে নোট করাই আছে, আমি একবার ওখানে দেখাই দিচ্ছি, যেহেতু আমাদের সময়টা একটু কম আজকে, অনেকটা অনেকটা আজকে আলোচনা করতে হবে। ফটোতড়িৎ ক্রিয়াতে আমরা একটু বেশি সময় দিব। আর এক্স-রে হচ্ছে এই যে মানে মানে উৎপাদনের ক্ষেত্রে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, মানে দুই প্রকার আর কি। হ্যাঁ, এই প্রকার ক্ষেত্রে একটু আলোচনা করে আমি একটু আলোচনা করব। এই দুই প্রকারটা কি কি? একটা হচ্ছে কোমল এক্স-রে। হ্যাঁ, কোমল কোমল এক্স-রে। আর একটা হচ্ছে এখানে মানে আমার ছবিটার জন্য দেখা যাবে না। আচ্ছা, আমি এখানেই দেখাই। আর একটা হচ্ছে কঠিন এক্স-রে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা মনে রাখতে হবে শুধু আমি ওটাই বলি। আমি একবার এমসিকিউ গুলাতে বাকি ব্যাখ্যাগুলো একটু দেখাই দিব। কোমল এক্স-রেটা কি? কোমল এক্স-রে আমরা জানি, যখন আমরা এক্স-রে উৎপন্ন করি তখন কিন্তু আমাদের এই এক্স-রে উৎপন্নর ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, মানে আমরা যখন উৎপাদন প্রক্রিয়া দেখছি বিভব পার্থক্য, এই যন্ত্রে যখন আমরা বিভব পার্থক্যটা বেশি রাখি তখন কিন্তু কি হয়, ইলেকট্রন দ্রুত গতিতে আঘাত করে, তখন কিন্তু মানে মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভব পার্থক্যটা বেশি রাখলে আমাদের এই ঘটনাটা আমরা ইজিলি ঘটাইতে পারি। আমরা উৎপাদন প্রক্রিয়াতেও দেখব কোমল এক্স-রে কিন্তু এই বিভব পার্থক্যটা কম রাখলেই হয়, শুধু আমাদের এতটুকু মনে রাখলেই হবে। তাহলে কোমল এক্স-রে যে উৎপাদন যন্ত্রে বিভব পার্থক্য কি, কোমল বুঝতেছেন, বিভব পার্থক্য কম করলেই হবে। আর বিভব পার্থক্য কম করলে কিন্তু ভেদন ক্ষমতা কি, কম ভেদন ক্ষমতা সম্পন্ন হবে। তাহলে ভেদন ক্ষমতা কি হবে, কম ভেদন ক্ষমতা হবে। আর ক্ষমতার সাথে দেখেন, ভেদন ক্ষমতা যদি বেশি কম হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, বড় হবে। তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে তো বেশি ভেদ করতে পারবে না, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য বড় বা বৃহৎ। আর কঠিন এক্স-রে হচ্ছে উল্টা, এখানে বিভব পার্থক্য বেশি রাখতে হবে। বিভব পার্থক্য বেশি রাখলে কি হবে, ভেদন ক্ষমতা বেশি হবে, আর ভেদন ক্ষমতা বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ছোট হতে হবে ভেদ করতে গেলে। এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে উল্টা। হ্যাঁ, মানে এগুলো থেকে প্রশ্ন হয়, আমি আরো বেশ কিছু আলোচনা করব। আর কিছু বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের আহ এই মানে এক্স-রে মানে এটা কিন্তু অনেকবার প্রশ্নে আসছে। এক্স-রে যে মানে উৎপাদনের মানে মানে পদ্ধতি কয়টা, হ্যাঁ, পদ্ধতিগুলা কি কি, এগুলা কিন্তু অনেকবার আসছে। এই জন্য আমি এটা একটু আলোচনা করি, আমি মোটামুটি আমাদের মূল আলোচনাগুলোয় চলে যাব। আচ্ছা, এই পদ্ধতিগুলা কি কি আমাদের, এটা হচ্ছে এগুলো একটু আমরা কষ্ট করে মনে রাখবো। একটা গ্যাস নল, এরপরে হচ্ছে কুলিজ নল পদ্ধতি, আর হচ্ছে বিটাট্রন। হ্যাঁ, বিটাট্রন পদ্ধতি, এই হচ্ছে তিনটা। অনেক সময় আসছে যে কোনটি পদ্ধতি নয় কোনটি পদ্ধতি, এরকম বিষয়, ওগুলো বিস্তারিত গুলো আমাদের জানার দরকার নেই। তো আমি এখন মূল দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু যেখান থেকে সব থেকে আরো বেশি প্রশ্ন আসে, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে ব্যবহার। এই ধর্ম এবং ব্যবহার সম্পর্কে আমি আরো আসলে মানে বিস্তারিত আলোচনা করব। আমি একটু কমেন্টগুলো একটু দেখে নেই, আসলে সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন আমাকে। আচ্ছা আচ্ছা, আমরা এখন সরাসরি আমরা প্রশ্ন সলভে যাব। আচ্ছা
খুব দ্রুত গতিতে আসলে এক্স-রে নিয়ে এত আলোচনা করা যাবে না, একটা আলোচনা বেশি হয়ে গেছে। আমাদের মেইনলি মানে ফটোতড়িৎ ক্রিয়াটা বেশি আলোচনা করতে হবে। আচ্ছা, আপনারা সবাই মনে হয় দেখতে পাচ্ছেন। আপনারা একটু উত্তরগুলো আপনারা নিজেরা বলবেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। তাহলে শুরুতেই দেখেন এটা তো উম আচ্ছা, একটু সময় দেন আমাকে। আপনাদের কোনো কথা থাকলে এর ভিতরে আপনারা বলতে পারেন। আচ্ছা, শুরুতেই আ এটার আরেকটা আচ্ছা, ২ টা মনে হয় এখানে হবে না। আচ্ছা, আমি একটু কনটেন্ট গুলো নিয়ে নিলাম। একটু দুঃখিত। আচ্ছা, এখন আমরা যদি আচ্ছা, আচ্ছা দেখেন, আচ্ছা এক্স-রের আবিষ্কারক বলছিলাম এগুলা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। আপনারা একটু মানে কমেন্ট করে জানাবেন উত্তরগুলো। যারা আছেন ১ এর গ, হ্যাঁ, এই যে শুরু হয়ে গেছে। আপনারা সবাই উত্তর লিখে দেন। ১ এর গ, তাহলে আবিষ্কারক রঞ্জেন। আমি দাগাই দিচ্ছি। দ্রুত লিখবেন সাথে, সাথে। ২ নাম্বার, দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন ধাতুকে আঘাত করলে এটা সরাসরি যে আমাদের সংজ্ঞাটা, এটার নাম কি? যে ভেদন ক্ষমতা যেমন সম্পন্ন বিকিরণ উৎপন্ন হয় সেটার নাম কি? এক্স রশ্মি। এরপরে দেখেন ৩ নাম্বার, আমি আরো একটু জুম করে নিচ্ছি প্রয়োজনে আপনাদের সুবিধার জন্য। ৩ নাম্বার দেখেন যে এক্স-রের একক হচ্ছে কি? তাহলে এক্স-রের একক রঞ্জেন হবে। এখানে কিন্তু ব্যাখ্যায় দেওয়া আছে। ১ রঞ্জেন কি? এগুলো লাগে না। তারপরেও দিয়ে দিছি আরকি। পরীক্ষায় আসবে না এগুলো থেকে। এরপরে এক্স রঞ্জন রশ্মি কি? খুব গুরুত্বপূর্ণ এটা। এই রঞ্জন রশ্মি কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মানে মূলত তড়িৎ চুম্বকীয় আট তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আমাদের একটা অধ্যায় আছে ভৌত আলোক বিজ্ঞানে। ওখানে মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মানে ২ টা যদি লম্বভাবে থাকে, এদের সাথে আবার লম্ব বরাবর যে তরঙ্গ যায় সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় আট তরঙ্গ। তো আট তরঙ্গ কি? এরপরে আ বা অনুপ্রস্থ তরঙ্গ এবং দীঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? সেগুলো আমাদের আলাদা অধ্যায় আছে। আট তরঙ্গ যেটা, কণার কম্পনের দিক কি হয়? মানে তরঙ্গ অভিমুখের সাথে সমকোণে হয় আরকি। তাহলে এক্স রশ্মি কি? আট তরঙ্গ। এটা খুব গুরুত্বপূর্ণ দেখেন। ৬ নাম্বার আর ৭ নাম্বারটা কোনটি পারমাণবিক ঘটনা আর কোনটি নিউক্লিয় ঘটনা নয়? এটা আগে বলি, নিউক্লিয় ঘটনা নয়। নিউক্লিয় ঘটনা কোনগুলা? যেগুলা নিউক্লিয়াসের ভিতরে যে ঘটনাগুলো ঘটে। তো আমাদের যেমন দেখেন এক্স মানে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে যে আলফা, বিটা, গামা এই যে রশ্মিগুলা আছে, এগুলা কিন্তু মানে মানে নিউক্লিয় ঘটনা। আমরা জানি যে নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ক্ষয়টা হচ্ছে তেজস্ক্রিয়তা। আর সেখান থেকে আলফা, বিটা, গামা কি? মানে রশ্মি নিঃসৃত হয়। তার মানে এখানে আলফা, বিটা, গামা এগুলা কি? নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা নয় কি? এক্স-রে। অপরদিকে যে পরমাণুর ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স রশ্মির এই ঘটনাটা ঘটে। এইজন্য পারমাণবিক ঘটনা হচ্ছে এক্স রশ্মি। আচ্ছা, ৫ এর গ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা একটু সবগুলোই আমাকে কমেন্ট করে জানান। এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য পাল্লা আমাদের একটু কষ্ট করে কি করতে হবে? মুখস্থ করতে হবে। কোনো বুদ্ধি নাই। আচ্ছা, এরপরে আমরা যদি আসি দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স রশ্মির চার্জ কি? এটা কিন্তু চার্জহীন। আর চার্জহীন এটা এটা ব্যাখ্যা পরবর্তীতে অনেকগুলোতে লাগবে। এগুলো কিন্তু দেখেন অনেক সালে আসছে কিন্তু। ইউনিভার্সিটি যেমন এটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, রাইটারের অনেক জায়গা থেকে কিন্তু অনেক জায়গায় আসছে এগুলো। আধানের পরিমাণ সঠিক নয়
কোন রশ্মির আধানের পরিমাণ সঠিক নয়, এক্স রে এখানে আধান যেহেতু দেওয়া আছে, এক্স রে তো আধানে নাই, তার মানে হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আপনি একটু কমেন্ট করে জানান আমাকে নিচের কোনটি একই রশ্মি প্রদর্শন করে। এটা একটা গুরুত্বপূর্ণ, দেখেন অনেকবার আসছে। আমরা যদি অপশনগুলো দেখি, এখানে এক্স রে এবং গামা রে, যেটা আমরা এর পরবর্তীতে আলফা বিটা গামা যখন পড়বো সেখানে গামার আরো বিস্তারিত পড়বো তেজস্ক্রিয়তা অংশে, সেখানে আমরা আরো বিস্তারিত দেখতে পাবো এগুলা। রন্ধনরশ্মির প্রকারভেদ আমরা দেখলাম দুই প্রকার, কঠিন এবং কোমল এক্স রে। এখন এই যে কোমল এক্স রেটার হচ্ছে ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে সর্বাধিক, আর কঠিনটা হচ্ছে পদার্থের গঠন প্রকৃতি নির্ণয় এবং গবেষণা কাজে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে চিকিৎসা কাজে কি কোমল এক্স রে। এখন রন্ধনরশ্মির উৎপাদন, মানে উৎপাদন পদ্ধতিগুলো আমরা বলছিলাম কি কি, এটা হচ্ছে একটা গ্যাস নল, বিটাট্রন আর হচ্ছে কুলিজ নল। তাহলে উৎপাদন পদ্ধতি 9 কোনটি? গ্যামাট্রন পদ্ধতি। আচ্ছা, আপনার মনে হয় আমার ছবির জন্য দেখতে পাচ্ছেন না এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন 15 নাম্বার থেকে আমাদের এক্স রে শেষ করে আমরা এখন কেন বলতেছি এগুলা, মানে তারপরে একটু আপনারা তো অলস, আপনারা তো দেখবেন না, এই জন্য একেবারে শেষে করে দেই। সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে খুব একটা সময় পাচ্ছি না কমেন্টগুলো দেখার, কারণ অনেকগুলো আলোচনা করব। পুলিশ নলে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য বিভব পার্থক্যের, ভালো করে বুঝতে হবে এখানে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বিভব পার্থক্যের, যদিও এটার একটা প্রমাণ আছে, প্রমাণটা আমরা পড়বো না, মনে রাখার জন্য। আমরা আমি একটু শুরুতে বলছিলাম যে বিভব পার্থক্য যদি কি হয়, বেশি হয়, তাহলে কি ভেদন ক্ষমতা বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কি মানে কম হবে। তার মানে আমরা এমনিতেই মনে রাখতে পারি যে বিভব পার্থক্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি, জাস্ট ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা এটা হচ্ছে সমানুপাতিক 1/v, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এরপরে এক্স রে উৎপাদনের ক্ষেত্রে ক্যাথোড পাত হিসাবে নিচের কোন ধাতুটি ব্যবহৃত হয়। এগুলো আমরা একটু কষ্ট করে দুই একটা মনে রাখবো, এগুলাই বারবার আসছে। আমরা যখন উৎপাদন পদ্ধতি এতগুলো তো পড়া সম্ভব না, যদি আসে ইনশাল্লাহ এটা আসবে। পটাশিয়াম। কোন ধাতুর বলকের উপরে ক্যাথোড রশ্মি আপতিত করে এক্স রে রশ্মি উৎপন্ন হয়। মলিবডেনাম। একটু কষ্ট করে আমরা এগুলো মনে রাখবো। আচ্ছা, ক্যাথোড সম্পর্কে যখন কথা আসলো, এই ক্যাথোড সম্পর্কে একটু কথা বলি। আচ্ছা দেখেন, আমাদের যখন এই যে এক্স রেটা ছিল, দেখেন এই যে দ্রুত গতির ইলেকট্রন ধাতব পাতে যে আঘাত করতেছে, এটা মূলত ইলেকট্রনের স্রোত ছিল। এটা ছিল ইলেকট্রনের স্রোত। স্রোত মানে বুঝতেছেন তো, মানে স্রোত তো বুঝতেছেন, হ্যাঁ, মানে খুব বেশি পরিমাণে ইলেকট্রন যাতে খুব ভালোভাবে এসে ধাতব পাতকে আঘাত করে, সেজন্য ইলেকট্রনের স্রোত ব্যবহার করা হয়। এটাকে এভাবে নামকরণ করা হয়েছে ইলেকট্রনের স্রোত। এটা মূলত ইলেকট্রনের স্রোত, আর এই ইলেকট্রনের স্রোতটাকেই বলা হয়েছে কিন্তু ক্যাথোড রশ্মি। তাহলে ক্যাথোড রশ্মি মূলত কি ইলেকট্রন, হ্যাঁ, এই ইলেকট্রনের স্রোতটা হচ্ছে ক্যাথোড রশ্মি। তাহলে ক্যাথোড রশ্মি কি হবে, ঋণাত্মক হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, বুঝতে পারছেন মনে হয়। এই যে ক্যাথোড রশ্মির আরো কিছু মানে বৈশিষ্ট্য থাকে, অতগুলো আমাদের প্রয়োজন হবে না, যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু এখানে অ্যাড করে দিছি। আচ্ছা, তাহলে আমাদের কোথায় এগুলা করলাম। আচ্ছা, তাহলে ক্যাথোড রশ্মি মূলত কি, ক্যাথোড রশ্মি মূলত ইলেকট্রন। আর কোনটি দ্বারা রন্ধন রশ্মি তৈরি করা হয়, ক্যাথোড রশ্মি দ্বারা। দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, মেডিকেল আসছে, ডেন্টাল আসছে, খুবই গুরুত্বপূর্ণ। ক্যাথোড রশ্মিটা কি বলছিলাম, মূলত ইলেকট্রনের স্রোত, যেটা গিয়ে স্রোত, ইলেকট্রনের স্রোত গিয়ে ধাতব পাতকে আঘাত করলে সহজে আমরা এই বিকিরণটা পাবো। ক্যাথোড রশ্মির ধর্ম এটা সরল পথে গমন করে আর কি। 19তম সার্কুলার কবে, ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে সার্কুলার এর ভিতরে। আচ্ছা, এরপরে আমরা এক্স রে বা রঞ্জন রশ্মির ধর্ম। আমি বারবার বলছিলাম এর আগে, কিন্তু এই ধর্ম এবং ব্যবহার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, ধর্ম এবং ব্যবহার থেকে। তাহলে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ ধর্ম এবং ব্যবহারের, আমি একটু এই জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি। আপনারা পিডিএফও দিয়ে দিব এগুলো সবগুলো আপনাদের। তাহলে দেখেন আমাদের এই যে এক্স রে এর ধর্ম, তো এটা আপনারা একটা স্ক্রিনশটও দিয়ে নেন, মানে মোটামুটি এখান থেকে আসবেই এগুলা। এবং যেগুলা কালার করা আছে, আবার কি ডিভাইড হয়ে গেল, যেগুলা কালার করা আছে এগুলা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু।
যেমন তারপরে আমি দু একটা এখানে দেখাচ্ছি। যেমন দেখেন যে এই যে এটা একটু ইয়া হয়ে গেছে, একটু সময় দিবেন। সরল রেখায় গমন করে, এক্স রশ্মি সরল রেখায় গমন করে। অদৃশ্য, আমি একবারে জোরে জোরে বলে যাচ্ছি, মুখস্থ করে ফেলেন। অদৃশ্য তড়িৎচুম্বকী আট তরঙ্গ শুরুতে বলছিলাম। আর এটা কিন্তু আলোর বেগে গমন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলি গুরুত্বপূর্ণ। এরপরে তরঙ্গ দৈর্ঘ্য তো ছোট হবে, যেহেতু উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন, বেদন ক্ষমতা অত্যধিক। ফটোগ্রাফিক প্লেটের প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে জন্যই তো আমরা এক্স রে যে মানে মেডিকেলে যে আমরা এক্স রে করি, ওটা ছবি পাওয়া যায় মূলত। এই যে ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া ঘটানোর কারণে কিন্তু একটা ছবি তৈরি করে, ওইটাই মূলত প্রতিপ্রভা সৃষ্টি। অর্থাৎ যে বিভিন্ন আমাদের এই যে রশ্মিগুলা বা এগুলো শোষণ করে একটা আমরা একটা আলো মানে একটা ছবির মতো কিছু একটা পাই আর কি। চার্জিন বলছিলাম, গ্যাসকে আয়নিত করতে পারে, গুরুত্বপূর্ণ। এবং এরপরে প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অবর্তন ঘটে, জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে, অনেকবার আসছে। অর্থাৎ এগুলো সবই গুরুত্বপূর্ণ। আপনাকে এই অধ্যায়ের সব থেকে গুরুত্ব দিতে হবে এক্স রে এগুলাতে, কারণ এগুলা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, আমি একটু ব্যবহারটাও একটু শেষ করে নেই। ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে সবগুলা তো এভাবে মানে আমরা অনেকগুলা বিষয় আমরা ব্যাখ্যা সহ ওখানে এড করে দিছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট এক্স রে ব্যবহার। এই ব্যবহারগুলো বিশেষ করে যেগুলো কালি করা দেখতেছেন, এই কালারগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আর বললাম না, স্থানচ্যুত হার এগুলো আপনারা দেখেন। বিশেষ করে এটা আসল এবং নকল হীরার পার্থক্য নির্ণয়ে, ঝিনুকের মধ্যে মুক্তার অবস্থান নির্ণয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনে হতে পারে যে এগুলো আসলে তো বলার কিছু নাই, কিন্তু এগুলাই গুরুত্বপূর্ণ বেশি, এই জন্য এগুলো বলতেছি। আচ্ছা, তো আমি তাহলে সরাসরি এক্স রেটা এই মুহূর্তে শেষ করে দিব। আসলে আজকে তো আরো অনেক আলোচনা করতে হবে। আসলে আমরা আজকে প্রথম ক্লাস, প্রথমে একটু সময় লাগবে, সমস্যা নাই, ইনশাল্লাহ আমাদের এগুলো ঠিক হয়ে যাবে। তাহলে দেখেন, এক্স রে ধর্ম নয় মেডিকেলে আসে, আমরা জানি এটা জীবন্ত কোষকে নষ্ট করে। তাহলে আচ্ছা, এটা তো ইয়াতে খুলছে, এগুলো জানি অদৃশ্য, ভেদন ক্ষমতা অত্যাধিক। তাহলে এটা কি জীবন্ত কোষকে নষ্ট করে না? এটা ধর্ম নয়। এখানে কিন্তু এখানেও আবার ব্যাখ্যা সহ দেয়া আছে কিন্তু এগুলো সব। এরপরে দেখেন রঞ্জন রশ্মি। আর রঞ্জন রশ্মি কি করতে পারে? ফটোতড়িৎকে সৃষ্টি করতে পারে, আয়নিত করতে পারে। আমি একেবারে দাগে দিয়ে গেলাম এগুলা। তরঙ্গধর্মীটা কণাধর্মী নয় কিন্তু, এক্স রে ধর্ম নয়। এই যে ইহা কণাধর্মী, আমরা শুরুতেই বলছিলাম তড়িৎচুম্বকীয় আট তরঙ্গ। আচ্ছা, এরপরে আমরা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিনা। আচ্ছা, এক্স রের জন্য মানে সঠিক কোনটি, এটা কিন্তু জিনের চারিত্রিক গুণাবলীর পরিবর্তন ঘটায় কিন্তু। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্ছিত হয় না। আমরা জানি যে যেহেতু এটা আমাদের আধান নিরপেক্ষ, এজন্য কি চৌম্বক ক্ষেত্র দ্বারা কিন্তু বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্ছিত হয় না। এক্স রের জন্য কোনটি সঠিক নয়? কোনটি সঠিক সঠিক নয়? সঠিক নয় যেমন এখানে দেখেন যে চার্জ নেই, এটা সঠিক। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্ছিত হয় না, সঠিক। তো এটাও সঠিক, তার মানে এটা একটি বিন্দুতে একীভূত করা যায়। এক্স রশ্মির কি আছে? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আছে, উচ্চ কম্পাঙ্কও আছে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এই সম্পর্কটা কি আমাদের ব্যস্তানুপাতিক, বিপরীত। আচ্ছা, তাহলে এ ও বি উভয়। এরপরে হাড়ের ছবি উঠানো যায়, হাড়ের ছবি উঠানো যায় এক্স এক্স রশ্মি দ্বারা। কৃষিক্ষেত্রে এটাও আমাদের এক্স রশ্মি। এখানে কিন্তু দেখেন ব্যবহার কিন্তু বিগত ইউনিভার্সিটিগুলোতে বা এগুলোতে খুব বেশি আসে নাই, কিন্তু আমাদের কিন্তু আসতে পারে, এই জন্য কিন্তু আমি ব্যবহারের এটা দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এক্স রশ্মি থেকে মোটামুটি একটু সময় খুব বেশি নিলাম। আপনারা আসলে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা একটু কমেন্ট করে এই মুহূর্তে জানাবেন। সবাই কমেন্ট করবেন, প্রতিটা প্রশ্নের উত্তর দেখার আগে আপনি কমেন্ট করবেন। আচ্ছা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোতড়িৎ ক্রিয়া। এটা নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে। আচ্ছা, আপনারা আছেন কিনা লাইনে আমাকে একটু একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো নিয়ে নেই।
স্যার বই আমাদের সামনে থাকলে আরো ক্লাস নিলে খুব ভালো হতো। জি ইনশাল্লাহ, অবশ্যই। কেমিস্ট্রি ক্লাসও ইনশাল্লাহ এই সপ্তাহে, তো আজকে মনে হয় কি বার আজকে তাও মনে নাই, আজকে শনিবার। ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা শুরু করার চেষ্টা করব। আচ্ছা, একজন নাকি লিঙ্ক পায় নাই, দেখি ওনাকে একটু লিঙ্কটা দিয়ে দেই। ও, আচ্ছা, শোনা যায়, ধন্যবাদ। সব ঠিকঠাক আছে না? সাউন্ড ক্লিয়ার আছে কিনা এখন? কারণ এখন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব এই মুহূর্তে। আচ্ছা, দেখেন এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পটতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া। এইটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, পটতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া থেকে 49তম বিশেষ বিসিএসে কিন্তু 2টা প্রশ্ন আসছে। এবং শুধু সেটা নয়, মেডিকেল বা ইউনিভার্সিটি প্রতিবার কিন্তু অনেক প্রশ্ন আসে এখান থেকে। ইভেন গত 18তম স্কুল পর্যায়ে কিন্তু পটতড়িৎ ক্রিয়া থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এখন আমরা এই পটতড়িৎ বা আলোক তড়িৎ ক্রিয়া আমি একটু বিস্তারিত একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ এক আলোচনাতে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি আমি এটা একটু কপি করে নেই সংজ্ঞাটা। পটতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া, এটাতে একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, আসলো না, না আসুক। আচ্ছা, শনিবার আজকে, ধন্যবাদ। খেয়াল নাই, এত কি আর মনে থাকে? পটতড়িৎ বা আলোক তড়িৎ ক্রিয়া, পটতড়িৎ বা আলোক তড়িৎ ক্রিয়া, খুব মনোযোগ দিতে হবে। সমীকরণ টমীকরণ যা আছে সব এখানে শেষ করে দেব। আপনি যদি এই মানে প্রথমের এই লেকচারটা যদি ভালো করে শোনেন, আমি আশা করবো পটতড়িৎ ক্রিয়া থেকে আপনার ম্যাথও সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, সব থেকে ভালোভাবে হবে। আপনাকে একটু মনোযোগ দিতে হবে, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। এক্সরে তো এমনিতে এগুলো হয়ে যায়। পটতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া, আমরা শুরুতেই বলছিলাম পটতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া কি। আমি একটা ধাতব পাত আবারও একটা দেখাচ্ছি। ধরেন এটা একটা ধাতব পাত, ধাতব পাত। কি হবে এখানে? আমাদের আলোক বা ফোটন আপতিত হবে। নিচে লিখলে ভালো হইতো, এটা নিচে লিখি, এটা একটু তাড়াহুড়া করা যাবে না। ধাতব পাত, আচ্ছা, একজন আসলে লিঙ্ক পাচ্ছে না, ওনাকে আমি একটু এটা দিয়ে দেই। লিঙ্ক, আচ্ছা, আচ্ছা, ক্লাসটা মনে হয় আসলে সময়টা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ধাতব পাত। তো এই ধাতব পাতে আমাদের কি বলছিলাম, আমাদের ধরেন একটু মোটা করে নিচ্ছি। এখানে কি হয়েছে, ফোটন, এটার নাম কি? কালার গুলো ভিন্ন ভিন্ন দেখাইলে ভালো হইতো, বুঝতে পারতাম কোনটা কি। আমি এটা কালার নিচ্ছি, তাহলে এ কি? ফোটন। এটাকে বলবো আমরা আপতিত ফোটন, আপতিত ফোটন বা আলোক আর কি। হ্যাঁ, আলোক। আচ্ছা, তাহলে ফোটন যখন আপতিত হবে, আচ্ছা, এই কালারটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? দেখা না গেলে আমাকে একটু জানাবেন। ভিডিওটা কি আটকে আছে? আহ, আচ্ছা, এখন আচ্ছা দেখা যাচ্ছে মনে হয়। তাহলে আপতিত ফোটন, তাহলে এখানে আমরা জানি ধাতব পাতে যখন আমরা আলো বা ফোটন আপতিত করব, এখানে কি ঘটনা ঘটবে আমি একেবারে সহজভাবে দেখাচ্ছি।
ধাতব পাত কি নির্দিষ্ট ধাতুর তৈরি হতে হবে? জি, এগুলা কিছু ধাতু আছে যেগুলা সংবেদনশীল, এই ফটোতড়িৎ বা আলোক তড়িৎ ক্রিয়ার প্রতি সংবেদনশীল, সেগুলা হলে ঘটনাটা ইজিলি ঘটবে, তাড়াতাড়ি ঘটবে। সেগুলো আমরা কোন কোন ধাতু সেগুলো কিন্তু আমরা দেখাবো একটু পরে। তাহলে ধরেন এই ফোটনের শক্তি, ধরেন শক্তি আমি এটাকে ই বললাম, তাহলে আপতিত ফোটনের শক্তি কি ই ধরলাম 100 জুল। আমি এভাবে এটা এর আগে রিটেন ক্লাসে ওইভাবে বলছিলাম। ধরেন 100 জুল শক্তি দিয়ে এই ফোটনটা এখানে আঘাত করছে, এমনিতে আমি ধরে নিচ্ছি। তাহলে কি হবে, এখানে এই যে ধাতুটা আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখান থেকে ইলেকট্রন বের করতে হবে। তো ধরেন 100 জুল দিয়ে আমি ধাতুকে আঘাত করলাম, ধাতু থেকে ইলেকট্রনটা ধরেন শক্তভাবে লেগেছিল, ও এই ধাতু থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে আমার 20 জুল শক্তি ক্ষয় হয়ে গেছে। তাহলে এখানে ইলেকট্রন মুক্ত করতে, তাহলে ইলেকট্রন মুক্ত করতে, তাহলে মুক্ত করতে কত জুল আমার খরচ হয়ে গেছে? 20 জুল। ধাতব পাত থেকে আলগা হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। এখন বাকি যে এখন হওয়ার পরে এখান থেকে কিন্তু আর বাকি কত জুল থাকলো বলেন? বাকি থাকলো 80 জুল। তাহলে এই 80 জুল শক্তি নিয়ে কে চলে যাবে? ইলেকট্রন চলে যাবে। এই ইলেকট্রনটাকে নাম বলা হয়েছে কি? ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন, তার মানে এই ফটো ইলেকট্রনের 80 জুল শক্তিটাই সর্বোচ্চ শক্তি। তার মানে এটাকে আমি বলতে পারি ফটো ইলেকট্রনের গতিশক্তি কে ধরলাম। অনেক সময় কে ম্যাক্স লেখা হয়, আমি কে ধরলাম। আচ্ছা, আপতিত ফোটন, যে আপতিত ফোটন তো লিখছি মনে হয়। আচ্ছা, এখন এখন আমার কথা হচ্ছে, তাহলে এটার নাম বলছি আমি কে, ইলেকট্রনের গতিশক্তি। এটার নামকে বলছি আপতিত ফোটনের শক্তি। কি, এগুলো একটু লেখি, লেখলে একটু ভালো হবে, কারণ সমীকরণ দাঁড় করাবো আমি এখানে। তাহলে কি কি প্রথমে, তাহলে আপতিত ফোটনের শক্তি, আপতিত ফোটনের শক্তি, শক্তি কি ধরছি আমি ই, তাহলে ই ইকুয়াল, আবার ই ইকুয়াল আমরা কি জানি? এইচ এফ জানি। কমন একটা সূত্র, প্রমাণ করে দেখাবো অন্য এক সময়। তাহলে ই ইকুয়াল এইচ এফ। তাহলে এফটা কি? আপতিত ফোটনের কি? কম্পাঙ্ক। আর এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। তাহলে আপতিত ফোটনের কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক সমান কি? এফ। কারণ কি এখানে এসে ই ইকুয়াল কি? এইচ এফ। এখান থেকে কিন্তু আমি এফ এর মান বের করতে পারি। আচ্ছা, ধরেন এর মান 100 জুল, এখানে এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, ভাগ করে দেব। আচ্ছা, এরপরে আবার এফ এর সাথে একটা সম্পর্ক আছে ল্যামডার, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম, আমি অন্য জায়গায় দেখাচ্ছি। আমরা পড়ছিলাম কি, যে ভি ইকুয়াল এফ ল্যামডা আমরা পড়ছিলাম। তো এখানে এফ হবে না, এখানে সরি ভি হবে না, ভি জায়গায় এখানে আলোর বেগ সি। তার মানে সি ইকুয়াল কি এখানে? এফ ল্যামডা। তাহলে আমাদের এখানে না দেখালে ভালো হতো। তাহলে আমাদের এফ মানে কি, আর যদি করে নেই সি ভাগ ল্যামডা। তাহলে ল্যামডা কি এখানে? ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা কি পাইলাম? তিনটা জিনিস পেলাম এই ফোটনার। তাহলে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান কি? ল্যামডা। তাহলে কি সমীকরণ দাঁড়াচ্ছে দেখেন তো, আমরা কি জানি? ই ইকুয়াল এইচ এফ জানি না, আমার এফ মানে কি? সি ভাগ ল্যামডা। তাহলে এইচ সি ভাগ কি? ল্যামডা। তাহলে অতএব, তাহলে ই ইকুয়াল, সবগুলো সমীকরণ লাগবে, এইচ এফ ইকুয়াল কি? এইচ সি ভাগ ল্যামডা। আমি আশা করি এই জায়গাটা নিয়ে আর কোনো সমস্যা নাই। রসায়ন আপনি পড়াবেন? রসায়ন আমাদের স্যার আছে, যেটা কেমিস্ট্রির রসায়ন রিলেটেড অংশ, সেটা আমি ক্লাস নিব।
এটা কিন্তু দরকার আছে, কারণ আমি কিন্তু ফটো ইলেকট্রিক সমীকরণটা দাঁড় করাবো এখান থেকে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটাতে থাকতে হবে। আচ্ছা, এখন তাহলে এটার একটা তো কিছু নাম হবে, তার মানে এটা সমান কত পাইলাম, সব মিলে পাইছি কি 100 জুল। তো এটারও একটা নাম হবে, এই যে 20 জুলটা, এই 20 জুলটার যেটা নাম সেটা হচ্ছে, এই মুহূর্তে একটু আমি ছবিটা একটু আরো ছোট করে দেই, আমাকে দেখার দরকার নেই আপাতত, এটাই দেখেন। এখন এই 20 জুলটা কি, অর্থাৎ ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণে আমার এখানে ব্যয়টা হচ্ছে, এই ব্যয়টাকে আমি বলবো, এইটার নাম হচ্ছে, আমি একেবারে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে, এটাকে বলে কার্য অপেক্ষক বা কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক এইটা কি কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে অনেক দ্বারা প্রকাশ করা হয়, কখনো ফাই নট দ্বারা প্রকাশ করা হয়, কখনো ফাই দ্বারা প্রকাশ করা হয়, কখনো ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, কখনো ডাব্লু নট দ্বারা প্রকাশ করা হয়। তার মানে অনেক অঙ্কে অনেকভাবে পাবেন, যেটাই হোক সবগুলোই কি কার্যাপেক্ষক। আচ্ছা, এইটার নাম। আর একটা কি, কে ম্যাক্স, এটা কে ইলেকট্রনের কি গতিশক্তি। তো আবার গতিশক্তির সাথে একটা কি বেগের সম্পর্ক আছে না, কি সম্পর্ক, কে ইকুয়াল কি হাফ এম ভি স্কোয়ার, এই কে ইকুয়াল কি তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে ভিটা কি ইলেকট্রনের বেগ। আচ্ছা, এতটুকু মনে হয়ে গেছে। তাহলে আমি একটা সমীকরণ দাঁড় করবো, আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা কি, সোজা ভাষায় যদি আমি বলি সমীকরণ কি, একজন বলেন, আমি সমীকরণ বললাম কি, 100 ইকুয়াল 80 প্লাস 20 প্লাস 80 লিখি, 20 প্লাস 80, আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। তাহলে কি হবে দেখেন তো, তাহলে সমীকরণটা আমার 100 মানে কি ছিল ই, তাহলে ই ইকুয়াল কি 20 মানে কি ছিল, যে কোনো একটা ধরি, ডাব্লু নট ধরি, কার্যাপেক্ষক ডাব্লু নট প্লাস 80টা কি এ, এইটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এটাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, যেমন কিভাবে, ই মানে কি একটু আগে জানলাম এই শেপ, তাহলে এই শেপ মানে কি, আবার ডাব্লু নট মানে কিন্তু এটা তো একটা শক্তি, কার্যাপেক্ষক শক্তি, মানে তার মানে কার্যাপেক্ষকের আর একটা সংজ্ঞা আছে, মানে ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি লাগবে, ধরেন কথা হচ্ছে, ধরেন আমি আপনাকে আঘাত করে রক্ত বের করব, এটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তার মানে আস্তে করে আঘাত করলেই তো আপনার ওখান থেকে ব্লাড বের হবে না, মিনিমাম অনেক জোরে ঘুষি দিতে হবে, যতক্ষণ পর্যন্ত যে ন্যূনতম ঘুষি দিলে ব্লাডটা, ধরেন আপনার এটা ফেটে গেল শরীরটা, সেটা ধরেন কার্যাপেক্ষক। তার মানে ব্লাড বের করতে গেলে আরো ওই ন্যূনতম থেকে জোরে ঘুষিটা দিতে হবে। সেরকম মানে ইলেকট্রন নির্গমনের জন্য মানে সর্বনিম্ন যে শক্তির থেকে বেশি পরিমাণে শক্তি দিয়ে ফোটনকে আপতিত করতে হবে, সেটাই মূলত কি কার্যাপেক্ষক, মানে এর থেকে বেশি লাগবে। আচ্ছা, অনেকেই মনে হয় নাই, ইকুয়াল ডাব্লিউ প্লাস কে, জি। আচ্ছা, এখন অনেকগুলো সমীকরণ দাঁড় হবে। তো এটা যেহেতু ফাই নট, যেহেতু আমার একটা শক্তি, শক্তি না, শক্তি মানে ইকুয়াল এইচ এফ, এটাও তো একটা শক্তি, কার্যাপেক্ষক একটা শক্তি, তাহলে ফাই নটটা লিখলে ভালো হইতো। আচ্ছা, ডাব্লু নট, ডাব্লু নটটাকে বলতে পারি আমি এইচ এফ নট। এখন এফ নটটা কি আমার, এফ নটটা হচ্ছে, তাহলে এটার একটা নাম আছে, এটা পরে বলি। এফ মানে যদি হয় সি ভাগ ল্যামডা, তাহলে এফ নট মানে হবে সি ভাগ ল্যামডা নট, তাহলে এফ নট মানে কি সি ভাগ ল্যামডা নট, তাহলে ডাব্লু নট ইকুয়াল কি এই সি ভাগ ল্যামডা নট। এখন ল্যামডা নট কি, এফ নট কি, অনেক অঙ্ক সলভ করবো, কয় ঘন্টা হয় হোক আজকে। এখন তাহলে দেখেন ডাব্লু নটের সাথে এটার সম্পর্কটা কি, এফ এর সম্পর্কটা কি, সমানুপাতিক, যেহেতু প্লাঙ্কের ধ্রুবক এখানে, এটা তো ধ্রুবক, তার মানে
এফ এর মান, এফ নটের মান বাড়লে ডাব্লিউ নটের মান বাড়বে, কমলে কমবে। তার মানে হচ্ছে এই এফ নটটাকে বলছি আমরা সূচন কম্পাঙ্ক, সরি হ্যাঁ সূচন কম্পাঙ্ক, আর এই ল্যামডা নটটাকে বলছি আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা এখন কেমন বিষয় বলেন। এখন আমি যদি সোজা বাংলা ভাষায় বলি যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটার শর্ত কি, এটাই আগে, তারপরে বাকি ঘটনা। আলোক তড়িৎ ক্রিয়া ঘটার শর্ত, আপনারা আমার সাথে একমত হবেন কিনা দেখেন। আলোক তড়িৎ ক্রিয়া ঘটার, এটা কিন্তু আসবে পরীক্ষায় শর্ত। 1 নম্বর শর্ত কি দেখেন তো, ইটা যদি এই ডাব্লিউ নট থেকে বেশি না হয়, ধরেন এখানে 20 জুল মুক্ত করতেই লাগে, আমি এখন 15 জুল শক্তি দিয়ে আপতিত করছি, তো ইলেকট্রন কখনো ছুটে যাওয়া সম্ভব? সম্ভব নয়। একটু কমেন্ট করে জানাবেন। তার মানে এখানে অবশ্যই আপতিত শক্তিটা কার্যপেক্ষকের থেকে কি হতে হবে? বেশি হতে হবে। 2 নম্বর শর্ত। এখন এফ মানে হচ্ছে আপতিত ফোটন, আর এফ নট মানে কি? সূচন, মানে আপতিত ফোটনের কম্পাঙ্ক, আর এফ নট সূচন কম্পাঙ্ক। তো যেহেতু এর সাথে এটা সম্পর্কটা সমানুপাতিক, তার মানে অবশ্যই এই এফ নটের থেকে এই এফটা, আপতিত এফটা বেশি হতে হবে, তাহলেই তো শক্তি বেশি হবে। তার মানে এফ গ্রেটার দেন কি? এফ নট। 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি দেখেন, এখন ল্যামডার সাথে ডাব্লিউ নটের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমার যদি ল্যামডার মান যদি কম হয়, ডাব্লিউ নটের মান বেশি হবে। আমার বেশি দরকার এটা, ইটাকে বেশি করতে হবে। তার মানে ইর, তাহলে এখানেও একটা ই সম্পর্ক হবে না, তাহলে ই ইকুয়াল কি? এই সি ভাগ ল্যামডা। তার মানে ই এর ল্যামডাটা যদি কম হয়, তাহলে ই এর শক্তিটা কি? বেশি হবে। তার মানে এটা হবে ল্যামডা নট গ্রেটার দেন কি? ল্যামডা, বা ল্যামডা লেস দেন কি? আচ্ছা ল্যামডা নটে লিখি, এটা ল্যামডা বড় হইতে হবে। এই 3টা হচ্ছে শর্ত। আচ্ছা সব ঠিকঠাক আছে কিনা বলেন, শর্তগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে কটা বাজে বাজুক। এখন দেখেন সমীকরণগুলো তাহলে আমি কতভাবে দাঁড় করাইতে পারি, এগুলো কিন্তু যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। তাহলে ডাব্লিউ নট মানে একটু আগে পাইলাম এইচ এফ নট, প্লাস কে মানে আবার কি পাইছি? হাফ এম। আচ্ছা কে এর মানটা পরে বসাই, আপাতত কেই থাক, কে। তাহলে বা কিছু কি ভুলভাল লিখলাম? লেখার কথা না। আচ্ছা এখন আচ্ছা একবার মানটা বসাই দেই, এতগুলো লেখার সময় নেই। কে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। আবার এই এফ মানে কি? সি ভাগ ল্যামডা, তাহলে এই সি ভাগ ল্যামডা ইকুয়াল কি? এই সি ভাগ কি হবে? ল্যামডা নট, এখানে বসাইলাম, প্লাস কি? হাফ এম ভি স্কোয়ার। তার মানে এগুলোর কিন্তু আমাদের যে কোনো একটা সমীকরণ প্রয়োজন হতে পারে, এগুলো সবগুলো ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। এখন আর একটা বিষয় আছে, হইলে আমাদের আমার মোটামুটি আলোচনায় শেষ, এই জায়গাটা হলেই হয়ে যাবে। আর একটা আলোচনার বিষয় আছে, সেটা কি জিনিস? সেটা হচ্ছে নিবৃত বিভব কি? নিবৃত বিভব, এখান থেকে মূলত শেষ আলোচনা। নিবৃত বিভব, এই নিবৃত বিভবটা হচ্ছে, এটা জানার জন্য একটু আমাদের ফটোতড়িৎ ক্রিয়ার, আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার আমাদের থিওরি প্রশ্নটা দেখলে, একটু ছবিটা দেখলেই ভালো হবে। একটু আমি বের করে নিচ্ছি, কোথায় গেল এটা? ফটোতড়িৎ ক্রিয়া, এই যে দেখেন ফটোতড়িৎ ক্রিয়ার যে পরীক্ষাটা, মানে বিষয়টা কি? এই যে ধরেন এই আলোগুলো এখানে আপতিত হচ্ছে, এখানে আলোগুলো আপতিত হচ্ছে, ওইটা তো আবার নোটে লিখতেছে মনে হয়। আচ্ছা এই আলোগুলো আপতিত হচ্ছে, হয়ে কি হচ্ছে? এখান থেকে ইলেকট্রন সরে যাচ্ছে। এখন যদি আমি এখানে যদি একটু মানে কিছু মানে বিভবে যদি ব্যবস্থা করি, ধরেন এই যে ইলেকট্রনগুলা কি, এই যে মাইনাস পাতের দিকে মানে প্লাসের দিকে কিন্তু আকর্ষিত হবে। তো আমি যদি এক কাজ করি, এদিকে যদি যাইতে না দেই, ধরেন এখানে আমি যদি বিভব
প্রদান করি বা বিপরীত যদি আমি এখানে মানে বিপরীত যদি সাইন আমি এখানে দেই, তাহলে এটাকে আটকানো সম্ভব। মানে আমরা একটা বিভব বহিস্থ বা বিভব একটা প্রদান করে ইলেকট্রনটাকে যাওয়া থেকে আটকাইতে পারি। এই যে বিভবের জন্য ইলেকট্রনটাকে আটকাইতে পারবো ছোটা থেকে, সেই বিভব নামে হচ্ছে নিবৃত বিভব। আমরা আরো বিস্তারিত আছে, আজকে আলোচনা হবে না। জাস্ট সমীকরণটা মনে রাখবো, নিবৃত বিভবকে VS দ্বারা প্রকাশ করা হয়। এই সমীকরণটা শুধু মনে রাখবো যে K ইকুয়াল EVS, যেখানে কি ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। অনেক সময় এই কেটাকে কিন্তু কে ম্যাক্স বলা হয়, কারণ এই যে শক্তিটা থাকে পুরোটা নিয়ে ইলেকট্রন যায়, এটা এই জন্য এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি। তাহলে এই ভিটাকে অনেক সময় কি বলা হয়, ভি ম্যাক্স বলা হয়, ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। তো এগুলো মনে হয়ে গেছে, এটা নিলে তো আবার এটা আসবে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ফটোতড়িৎ ক্রিয়া থেকে সব আলোচনা শেষ। আর একটু আলোচনা আছে, ওইটাও মনে হয় এখানে একটু শেষ করে নেই, শেষ যখন করলাম। এখানে কিন্তু ফটোতড়িৎ ক্রিয়া দেখেন, তাহলে আমি সরাসরি প্রশ্নগুলো সব সলভ করতে পারবো। এটাও আপনাদের দিয়ে দিব। এই যেমন একজন বলছিলেন যে সব পদার্থের উপরে হবে কিনা, না সবগুলো হবে না। আলোক তড়িৎ সংবেদনশীল আছে সহজেই, মানে ওইটার উপরে। আচ্ছা, আমি একটু ওইটাতে দেখাই, মানে ওই জিনিসগুলা দ্রুত আমাদের এই ঘটনাটা ঘটবে। ম্যাক্সিমাম গুলা ক্ষার ধাতু, এগুলো পরীক্ষা আসছে। তাহলে এটা তো আগে বলছি যে ইলেকট্রন নির্গত হবে, ওটার নাম ফটো ইলেকট্রন। এগুলো পারবেন। পরীক্ষামূলক প্রমাণ দেন বিজ্ঞানী হার্টজ, এরপরে আবিষ্কার করেন। আর বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু এটার ব্যাখ্যা দিচ্ছেন মূলত, এবং এই জন্য এটার কি নোবেল পুরস্কার পাইছিলেন। আবার আলোক তড়িৎ নির্গমনের কিছু সূত্র আছে, তিনজন বিজ্ঞানীর, থমসন, রিচার্ডসন এবং কম্পটন, এনাদের পরীক্ষালব্ধ ফলাফল থেকে কিন্তু 4টা সূত্র আছে। সূত্রগুলো মুখস্থ করা লাগবে না, কিন্তু বিজ্ঞানীগুলোর নাম মনে রাখতে হবে এবং কত সালে। ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এমনি পারবেন, অবশ্যই তাৎক্ষণিক ঘটনা এটা, মানে যখন আলোক পড়বে তখনই আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, আলো না পড়লেই ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো তো আমি বলছি। আলোক ইলেকট্রনের সর্বোচ্চ বেগে আপতিত, মানে কোন জায়গাটা বলতে চাইলাম, নির্গমনের হার আলোকের প্রাবল্যের সমানুপাতিক হবে। আমরা জানি যে আলো নির্গমনের হার বেশি হলে কি আমাদের ওই হারটাও বাড়বে, আমাদের ফটো ইলেকট্রন নির্গমনের। তো যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি না, যেটা আমি একটা গুরুত্বপূর্ণ কথা এড়াই গেছি। এই কার্য অপেক্ষকটা কিন্তু এক এক ধাতুর জন্য এক একটা নির্দিষ্ট, মানে বিভিন্ন ধাতুর জন্য কার্য অপেক্ষক নির্দিষ্ট। ধরেন আমার একটু শরীর স্বাস্থ্য একটু, মানে আমি একটু দুর্বল, আমাকে সহজে ঘুষি মারলে আমার শরীর থেকে ব্লাড বের হবে, কিন্তু একজন বডি বিল্ডার, ওনার ওনার জন্য এই যে কার্য অপেক্ষকটা বা সর্বনিম্ন ঘুষিটা কিন্তু ওনার জন্য যা, আমার জন্য তা না। এজন্য এক একটা ধাতুর জন্য কার্য অপেক্ষক নির্দিষ্ট, বিভিন্ন হবে, বিভিন্ন ধাতুর জন্য বিভিন্ন হবে, সব ধাতুর জন্য একই হবে না। আর সব ধাতুর জন্য কার্য অপেক্ষক মানে বিভিন্ন, মানে কি ওই সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন কম্পাঙ্ক বিভিন্ন, এগুলি আপনারা এমনি পারবেন। এগুলো সব এই দেখেন সমীকরণ হয়ে গেছে কিন্তু এখানে। ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ কি, এটাই কি কে ছিল না, এটা ছিল কে, আর এটা কি ছিল এইচ নিউ, বা এটা এইচ এফ ছিল, তার মানে এটা ই ছিল, তাহলে ই মাইনাস কি ডাব্লিউ নট। তো বলছিলাম ই ইকুয়াল যদি কে প্লাস ডাব্লিউ নট হয়, তাহলে এটা হয়ে যাবে কার্যপেক্ষক। বলছি এই যে কিছু কিছু ধাতুর কার্যপেক্ষক, এগুলো একটু মুখস্থ করতে হবে, বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে। আর একটা আলোক তড়িৎ কোষ আছে, যেগুলা মানে ওই যে আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে, মানে আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার ব্যবহার, এখান থেকে কিন্তু 18তম মধ্যে প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ। শপিং মলে, স্টেডিয়ামে, অডিটোরিয়ামে কতজন দর্শক, এটা একবার আসছে পরীক্ষায়। এই ব্যবহারগুলো লাগবে, পড়ে নেবেন। এরপরে তাহলে আমাদের মোটামুটি এটা আলোচনা শেষ। আমি এখন সরাসরি আসলে আমাদের অনেকটা শেষ করতে হবে, এটার উপরে এক্সাম হবে আগামীকাল। তাহলে আমি সরাসরি এই প্রশ্নগুলোতে চলে গেলাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি খুব দ্রুত শেষ করে দেবো ম্যাথগুলো সহ। সময় একটু লাগবেই, কোনো বুদ্ধি নাই। আচ্ছা, তাড়াহুড়ো করা যাবে না, এখন পরীক্ষা 1 নাম্বার নিশ্চিত, এখানে 2 নাম্বার। শুরুতেই দেখেন আমাদের আলোক তড়িৎ ক্রিয়া কোন ঘটনাটি তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না, আলোক তরঙ্গ তত্ত্ব দিয়ে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে, এটা হলে অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে।
আমরা যখন ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়বো সেখানে দেখবো যে কণিকা তত্ত্বের সাহায্যে প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, ব্যতিচার অপবর্তন সবর্তন ব্যাখ্যা করা যায় না। আপাতত মনে রাখবেন আমি যেটা কথা বলতে চাচ্ছি এখন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু আমাদের আলোচনা করবো দুইটা, একটা কি আলোক তড়িৎ ক্রিয়া আর একটা কম্পনন ক্রিয়া, এই দুইটাই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তাহলে তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি আলোক তড়িৎ ক্রিয়া, এটা কিন্তু বিশেষ বিশেষ আসছে 49তম। পরতড়িৎ সমীকরণ দেখেন না, ঠিক আছে না, কেম্যাক্স সমান এটা মাইনাস হবে এখানে, তাহলে কেম্যাক্স ইকুয়াল কি এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, মানে এইচ এফ মাইনাস এইচ এফ নট, যেটা আর কি এই কেম্যাক্সটাকে কি বলছিলাম, কে বলছিলাম, আর এইচ এফ বা এইচ নিউ সমান, এটা নিউটাই মূলত এফ, হ্যাঁ কম্পাঙ্ক এটাই, এটা আর এটা এফ নট। তাহলে এটাকে কি বলছিলাম, এটাকে বলছিলাম যে ই মাইনাস এটা কি ছিল ডাব্লিউ নট, ওটাই তো, তাহলে বা ওই একে তো হইলো, তাহলে ই ইকুয়াল কি, ওই যে 100 জুল শক্তি মানে কি, তাহলে এর পাশে গেলে কে প্লাস ডাব্লিউ নট, তাহলে কে প্লাস ডাব্লিউ নট। বলা হয়েছে ফটো ইলেকট্রনের গতিশক্তি কিসের উপর নির্ভর করে, আপনারা নিজেই বলেন তো, ফটো ইলেকট্রনের গতিশক্তিটা কিসের উপর নির্ভর করবে, এই মূলত এই শক্তিটার উপরে না, এই যে এই শক্তিটা, আর এই শক্তি কার উপর নির্ভর করবে, কম্পাঙ্কের উপরে, কারণ আমরা কি জানি ই ইকুয়াল কি এই শেপ জানি না, তার মানে আপতিত কম্পাঙ্ক যত বেশি হবে এই যে এই শক্তিটা তত বেশি হবে, আর শক্তি যত বেশি হবে তত বেশি রক্ত বের হয়ে যাবে, ইলেকট্রন ছুটে যাবে। তাহলে কি আমাদের এটা আপতিত আলোকের কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্যে থাকলে কিন্তু ওটা উত্তর হইতো। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো অলরেডি আমি বলে ফেলছি, এগুলো আর বলার কিছু নাই, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। পদার্থতড়িৎ ক্রিয়ার সফল ব্যাখ্যা দেন কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন, এর জন্য নোবেল পুরস্কার পাইছে কিন্তু 1921 সালে, এটা পরীক্ষা আসছিল। আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পাস দেখেন, রাশিয়া বোর্ড ইন্ডিয়ামেট বোর্ড পরীক্ষা আসছে, এটা কিন্তু এই যে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য। এরপরে তারপরে দেখেন আমরা এই পাশটা একটু দ্রুত শেষ করে দেই, যে ওই যে আলোক নির্গমনের যে সূত্রগুলো বলছিলাম 4টা সূত্র, এগুলো কিন্তু 1912 সালে প্রদান করা হয়েছিল। এরপরে নির্গমনের এই সূত্রগুলোর সাথে কিন্তু জড়িত নয় আইনস্টাইন, আইনস্টাইন সফল ব্যাখ্যা প্রদান করছে, কিন্তু এই নির্গমনের যে 4টা সূত্র কিন্তু থমসন, রিচার্ডসন এবং কম্পরন কিন্তু দিছিল। ঢাকা ইউনিভার্সিটি এটাতে আইইউতে আসছে। দেখেন, ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ওই পৃষ্ঠ থেকে কি নির্গত হয় বলেন, ফটো ইলেকট্রন নির্গত হবে বা ইলেকট্রন নির্গত হবে, ওর নাম কি ফটো ইলেকট্রন। আলোক তড়িৎ ক্রিয়ার নিচের কোন কণাগুলোর মধ্যে মিথস্ক্রিয়া হয়, কোন কোন কণা থাকে বলেন তো, ফটো তড়িৎ ক্রিয়ায় মূলত কি কি থাকে, ফোটন আর কি ইলেকট্রন। এটাও কিন্তু আসছিল, দেখেন ঢাকা ইউনিভার্সিটির 24-25 মানে লাস্ট বারে কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। তাহলে এটা কি আমাদের উত্তর, ফোটন এবং ইলেকট্রন। আলোক তড়িৎ ক্রিয়া আলোর কোন ধর্ম ব্যাখ্যা করে, খুব গুরুত্বপূর্ণ, এটা কণা ধর্ম ব্যাখ্যা করে, সংখ্যা থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে আলোর কি বৃদ্ধি করলে ফটো তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে, এটাই কিন্তু বিশেষ বিশেষের প্রশ্নটাই মূলত, শক্তি বাড়াইতে হবে, শক্তি বাড়াইতে গেলে কম্পাঙ্ক বাড়াইতে হবে, আপতিত কম্পাঙ্ক। আচ্ছা, এখন দেখেন ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য, বলছে কি কোন বৈশিষ্ট্য প্রযোজ্য নয়, বলছে বিভিন্ন ধাতুর জন্য ন্যূনতম কম্পাঙ্ক একই না, বিভিন্ন ধাতুর জন্য এটা বিভিন্ন, তার এটা বৈশিষ্ট্য নয়। এরপরে ধাতুর উপর 12 নাম্বার, ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়, যেমন দেখেন এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 আসছে, এটা আপনাকে বুঝতে হবে। আমরা যে বেনিয়া সহ কলা পড়ছিলাম, এই বেনিয়া সহ কলায় বেগুনি, নীল, আসমানি, তার মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য মানে কম্পাঙ্ক সব থেকে বেশি, তার থেকে একটু কম কি নীল, তার মানে আমাদের কোন বর্ণ দিলে ফটো ইলেকট্রন ঘটে, সবুজ বর্ণ দিলে, তাহলে সবুজ এটা, তাহলে এ দিলে ফটো ইলেকট্রন আলোক তড়িৎ ক্রিয়া ঘটে, তার মানে এর থেকে বেশি কম্পাঙ্কের যতগুলা দিব সবগুলাতেই ফটো তড়িৎ ক্রিয়া ঘটবেই, বাকিগুলাতে ঘটতেও পারে নাও ঘটতে পারে। এই জন্য বলছে যে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে, মানে ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে এই 3টা হইলে। তার মানে অপশনে আমরা কি দেখছি, এখানে নীল দেয়া আছে,
এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। এটা কি বুঝতে পারছেন আপনারা? একটু কমেন্ট করে জানাবেন এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন একটু জুম করেন, কোনটাতে জুম করতে বলছেন? আচ্ছা, এরপরে দেখেন ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়? অতিবেগুনি রশ্মি নির্গত হলে আমাদের ইলেকট্রন নির্গত হবে। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেলে 21-22 আসছে। কোন উপাদান থেকে, কারণ এগুলোর কম্পাঙ্ক মোটামুটি বেশি। আচ্ছা, কোন উপাদান থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? এটা কোথা থেকে আমরা জানবো? ওইটা ওই যে আমাদের যে এই যে বলছিলাম শুরুতে কিছু ধাতুর স্যার পিডিএফ দিয়ে না, যে ক্লাস যারা নিয়মিত করবে তাদের পিডিএফ দিব, ক্লাস যারা থাকবে না তাদের পিডিএফ দিব না, অ্যালুমিনিয়াম হবে। আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ, এই যে ফটোতড়িৎ সমীকরণ কি ছিল? তাহলে এই যেটা ছিল না, এইচ নিউ বা এইচ এফ মানে কি ছিল? ই ছিল না? তাহলে ই ইকুয়াল কি? ওই যে এটা আমাদের 100 জুল ছিল, তাহলে 100 জুল সমান কি? এটা কি ছিল? 20 জুল। এটা কি ছিল? যোগ কি? 80 জুল। তাহলে এটা ফোটনের শক্তি বনাম কম্পাঙ্ক, শক্তি এবং কম্পাঙ্কের আমাদের এটা আমরা কি জানি হচ্ছে সমানুপাতিক। কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে, আর সমানুপাতিক হলে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা এটা হবে। আচ্ছা, তারপরে দেখেন ফটোতড়িৎ প্রক্রিয়ার আলোর প্রাবল্য বাড়লে আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান। তাহলে আলোর যদি প্রাবল্য বাড়ে মূলত আপতিত ফোটনের সংখ্যা বাড়বে, হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে তারপরে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, কার্য অপেক্ষকের সমান শক্তির ফোটন আপতিত হলে, তার মানে আমার কার্য অপেক্ষক কত ছিল? ওখানে 20 জুল ছিল, ফোটনও দিছি কি? ইটাও দিছি 20 জুল। তাহলে কি ইলেকট্রনের গতিশক্তি কি হবে? শূন্য হবে না? ইলেকট্রন তো মুক্ত হবে, সে চলতে পারবে না, 20 ভ্যানিশ হয়ে গেছে, তার মানে গতিশক্তি শূন্য। অনেক গুরুত্বপূর্ণ এটা। সেম প্রশ্ন সূচন কম্পাঙ্কের আলোর জন্য। তো সূচন কম্পাঙ্কের মানে তো ওই যে সর্বনিম্ন কম্পাঙ্কের, মানে ওই সর্বনিম্ন কম্পাঙ্কের জন্য, সূচন কম্পাঙ্কের জন্য যে কথা, কার্যপেক্ষকের জন্য একই কথা। তাহলে ইলেকট্রনের বেগ কত হবে? ইলেকট্রনের বেগ অবশ্যই শূন্য হবে, কারণ সূচন কম্পাঙ্কের সমান দিলে তো মানে কার্যপেক্ষকের সমান আসতেছে। ইলেকট্রন কেবল মাত্র মুক্ত হচ্ছে, কিন্তু গতিপ্রাপ্ত হচ্ছে না। আচ্ছা, নিচের কোনটি ব্যাখ্যা করতে দেখেন ফোটনের স্রোত ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ। এক্স রেতে কিন্তু ইলেকট্রনের স্রোত ব্যবহার করা হয়েছিল, আর আলোক তড়িৎ ক্রিয়ায় কিন্তু ফোটনের স্রোত। অনেক পরিমাণে ফোটন আসুক, আলোক আসুক, তাহলেই তো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করা সম্ভব। আচ্ছা, অঙ্কগুলো একটু শেষে আলোচনা করি, তার আগে আমি এগুলো একটু দেখাই নিই। আচ্ছা, আপনারা একটু, আসলে অনেক রাত হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস ক্লাসটা হয়ে গেছে, যেহেতু আমাদের কয়েকদিন ক্লাস হয় না, এই জন্য আজকে একটু বেশি আলোচনা করে নিচ্ছি আমি। আচ্ছা, সব ঠিকঠাক আছে কিনা? অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা, শূন্য। হ্যাঁ, ধন্যবাদ আসমা খাতুন। দেখেন আমাদের কিন্তু সবগুলা প্রশ্নের উত্তর এই যে এই লেকচারের কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু আমি নিজেও একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, স্ক্রিনশট এই মুহূর্তে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা শেষ করে নিই, ব্যবহারটা। কার্যপেক্ষকের একক, কার্যপেক্ষক তো একটা শক্তি ছিল, জুল হতে পারে, আবার এমইভিউ হতে পারে, কিন্তু মেগা ইলেকট্রন, আবার ইভিউ হতে পারে, কিন্তু ইলেকট্রন ভোল্ট, জুলকে একটু বড় হলে ইলেকট্রন ভোল্ট হতে পারে, মেগা ইলেকট্রন ভোল্ট হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। কোন মৌল, এই পাশটাকে শেষ করে নিই, আমরা অঙ্কগুলো শেষ করব। আজকে মনে হয় কম্পিউটার ক্রিয়াটা হবে কিনা আল্লাহ জানে। এখন কোন মৌল দৃশ্যমান আলোয় আলোয় ফটো ইলেকট্রিক ক্রিয়া প্রদর্শন করে? তাহলে কোন মৌল প্রদর্শন করবে আমাদের? এই ক্ষার ধাতুগুলা। পটাশিয়ামের কার্যপেক্ষক কত? দেখুন এটা রবি যুগের স্পেশাল দিয়ে দিছে, কিন্তু তামার তারের কার্যপেক্ষক কিন্তু আবার আসছিল, দেখেন এই যে আপনার বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কিন্তু আসছে, 16-17 আসছে। আচ্ছা, তাহলে পটাশিয়ামের এখান থেকে একটু দেখে নেই, আমার তো মনে নাই। 2.30। তামা হয়ে গেল, 4.94, কিন্তু নকল হচ্ছে। এগুলো আসলে এই মুহূর্তে এত মনে নাই। আচ্ছা, নাকি তামার কত? তামার এটা কি মনে হয় একটু মিসিং হতে পারে, মিসিং হলে আমি ঠিক করে দিব। হ্যাঁ, আচ্ছা।
এখন দেখেন এই যে অডিটোরিয়ামে কতজন দর্শক ঢুকছে কিনা শুরুতে বলছিলাম, এটা আলোক তড়িৎ কোষের ব্যবহার। আলোক তড়িৎ কোষের ব্যবহার নয়, কিন্তু ব্যবহার নয় কোথায়? গাড়ির হেডলাইট, এগুলোতে কিন্তু সবগুলোতে বাকিগুলোতে ব্যবহার আছে। এগুলো কোনো সালে আসে না, তারপরেও দিয়ে দিছি আমি। আচ্ছা, এই আর কি কম্পোনেন্ট প্রভাব আজকে আলোচনা হবে না। এখন ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ কটা আলোচনা করতেই হবে আমাকে, কারণ আপনারা বলেন যে এমসিকিউ নাকি ম্যাথ আসবে না। দেখেন তো এগুলো ইউনিভার্সিটিতে ম্যাথ আসছে, এগুলো তো অবশ্যই ক্যালকুলেটর ছাড়া হবে, তার মানে অবশ্যই এগুলো কিন্তু ম্যাথগুলো কিন্তু আসার মতো। আজকে কম্পোনেন্ট ক্রিয়াটা পড়াবো না, তারপরে দেখি কম্পোনেন্ট ক্রিয়াটা আলোচনা করা যায় কিনা। একটু শেষ করে দেই, যেহেতু না হলে অন্যদিন আমি আবার আজকে এটাও শেষ করে দেই। কম্পোনেন্ট প্রভাবটা দেখেন যে কোন তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যায়, শুরুতেই বলছিলাম যে এগুলো কোয়ান্টাম তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যায়। আর কম্পোনেন্ট ক্রিয়া তো বলছিলাম যে এই যে দেখেন ইলেকট্রনের সাথে ফোটনের সংঘর্ষে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলা হয়? কম্পোনেন্ট ক্রিয়াটা মূলত কি ছিল? দেখেন আমি খুব দ্রুত নিচ্ছি। তাহলে ধরেন এই কম্পোনেন্টে এখানে ধরেন 100 জুল নিয়ে কি আঘাত করছে। যদি এখানে কিছু হবে, আমি একটু বোঝান ক্ষেত্রে বলতেছি। ইলেকট্রনটা স্থির ছিল, ধরেন এই ইলেকট্রন 20 জুল নিয়ে গেছে, তাহলে বিক্ষিপ্ত ফোটন কত জুল নিয়ে গেছে? 80 জুল নিয়ে গেছে। এটা আমি বোঝাচ্ছি জাস্ট বোঝার জন্য। তার মানে ফোটনের শক্তি কমবে, বিক্ষিপ্ত ফোটনের শক্তি কম। শক্তি কম হলে কি হবে? তাহলে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক কম হবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু শক্তির উল্টা, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। তো এটা হলে মনে হয়ে যাবে। দেখেন এখানে ব্যাখ্যাটা দেয়া আছে। এটা একটু শেষ করে দেই। কোথায় গেল? নিচে মনে হয় আরেকটা প্রশ্ন ছিল। এই যে দেখেন বলছে কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিতের তুলনায় কি হবে বলেন তো? বেড়ে যাবে, কারণ বিক্ষিপ্ত ফোটনের শক্তি কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরপরে দেখেন কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ কখন হয়? এটা ম্যাথে, আমি না ম্যাথগুলো দিয়ে শেষে এটা আলোচনা করতেছি। এটা হচ্ছে আমাদের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। যেহেতু এটা ম্যাথ আছে না, ম্যাথগুলো আমি একসাথে আলোচনা করতেছি, যেহেতু আসলে আমাদের আগামীকাল পরীক্ষা নিতে হবে। আজকে ক্লাস যাদের থাকতে পারতেছেন না, পরে ক্লাসটা রেকর্ড থাকবে, পরে দেখে নেবেন। আপনারা আছেন কিনা একটু জানান না, কেন নাকি আবার হারাইছেন? কষ্ট করতে হবে, চাকরি নিতে গেলে একটু কষ্ট করতে হবে, ক্লাসে থাকতে হবে কিছুক্ষণ, এর কোনো বিকল্প নেই। একটু কমেন্ট করে জানান আছেন কিনা, আমি একটু দেখে নিচ্ছি। অনেকে নাই। কম্পাউন্ড ক্রিয়া শেষ করে দেন স্যার। ধন্যবাদ, শেষ করে দিয়েছি, খালি একটা অঙ্ক আছে, দেখা যাবে। এখন তাহলে আমি ফটোতড়িৎ ক্রিয়া অঙ্কগুলো একটু শেষ করে দিই। এখানে কিন্তু আলাদা করে টপিক দিয়ে দিছি গাণিতিক সমস্যাগুলি। প্রথম যে অঙ্কটা দেখেন, নিবৃত বিভব V0 বলছে এখানে, আমি যেটাকে VS বলছিলাম। ইলেকট্রনের বেগ V এর মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখেন তো, আমি এখানেই দেখাচ্ছি, সাইড নোটে দেখাচ্ছি। আমি নিবৃত বিভব এবং ওটার একটা সম্পর্ক বলছিলাম কি, সেটা হচ্ছে K max সমান কি EV, যেহেতু এখানে নিবৃতকে V নট ধরছে, নট ধরলাম। K max সমান কি? তাহলে হাফ mv² সমান কি EV নট। ভি নটটা কি? নিবৃত বিভব। এখন আমার দরকার কি এখানে বলেন তো? ভিটা বের করতে হবে না, ইলেকট্রনিক বেগটা, এই ভিটা। তাহলে V² ইকুয়াল কি? তাহলে V² ইকুয়াল যদি আমি আর করি, তাহলে 2EV নট ভাগ কি এম, না এমটা ভাগ হয়ে যাবে, তাহলে তাহলে ভি ইকুয়াল কি? √2EV নট ভাগ কি এম। তাহলে আমার উত্তর হচ্ছে খ। ঠিক আছে কিনা দেখেন। ঠিক যদি থাকে অবশ্যই বলেন আমাকে। আচ্ছা, আমিও আছি, 2-1 জন থাকেন তাতেই হবে। শোনেন, আল্লাহ যদি সুস্থ রাখে, টানা 2-3 ঘন্টার ক্লাসে এরকম একটা করে অধ্যায়, ধরেন এটা অধ্যায় প্রায় শেষে, এই 3টা টপিকে সব থেকে বড়, আর একদিন হলে অধ্যায় শেষ, পরীক্ষায় 5 নাম্বার নিয়ে বাড়ি যাবেন একটা ক্লাস থেকে। টানা 2 ঘন্টার ক্লাস হবে, 2 ঘন্টা করবেন, কাজ শেষ। আর কেউ শেয়ার করছে না, শেয়ার না করলে তো হবে না।
মানে আমার আর এনার্জি আছে কিনা? আচ্ছা, আসি থাকেন। মনে করেন যে কলেজে মিনিমাম 2 নাম্বার, আজকে স্কুলে 2 নাম্বার, 2 ঘন্টা করে ক্লাস নিব, 2 ঘন্টা এটা করে অধ্যায়, যত এমসিকিউ আছে, এই দেখছেন কতগুলো এমসিকিউ সলভ করে দিচ্ছি, আর আলাদা করে পড়ার দরকার নেই। এই যে দেখেন 22 নাম্বার অঙ্কটা, এত ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষক মানে কি বলছিলাম? ডাব্লিউ নট। তাহলে ডাব্লিউ নট সমান কত? 1.5 ইভি। ধাতব পৃষ্ঠের উপর 3 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পূর্ণ প্রোটন আপতিত হয়েছে, তার মানে এটা কি ই। তাহলে ই ইকুয়াল কি? 3 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি কত? ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি কে না? কে ইকুয়াল হট। ওই যে প্রথম যে আমি ব্যাখ্যাটা বললাম, দিছিলাম 100, খায়া নিছে 20, এবার দিলাম কত? 3, খায়া ফেলছে কত? 1.5। তাহলে বিয়োগ করলে তো কে পাচ্ছি? সোজা। তাহলে ই ইকুয়াল কি বলেন? তাহলে ই ইকুয়াল, কি হচ্ছে আমার? এই যে কে প্লাস ডাব্লু, ডাব্লু নট। তাহলে বা দরকার কি? দরকার কি চাইছে? কে চাইছে। তাহলে কে ইকুয়াল কি? ই বিয়োগ ডাব্লু নট সমান কত? এটা মুখে মুখে বলা যায়। 3 দিছি, 3 কার্যাপেক্ষক, সর্বনিম্ন 3 খায় ফেলবে, আর বাকি থাকবে মানে 1.5, তাহলে 1.5 থাকবে। তাহলে সমান কত? 3 বিয়োগ 1.5 সমান কত? 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1.5। ম্যাথগুলো বুঝতেছেন কিনা সেটা আমাকে বলেন। এর বাইরে ইন্টারমিডিয়েট বই পড়তে হবে কিনা ভাই? আমি একটু কথা বলি, আপনাকে ব্যাখ্যা দেখাইছি, আপনি ইন্টারমিডিয়েট বই এই ব্যাখ্যাগুলো একসাথে পাবেন? ইন্টারমিডিয়েট একটা বই আমাকে দেখান তো এইভাবে, যে একটা বোর্ড বই দেখান যে এভাবে ছক করে দেওয়া আছে। আপনাকে যা দিচ্ছি এখানে, ইউনিভার্সিটি, মেডিকেল, মানে আর ইনশাল্লাহ কিছুই লাগবে না। পরীক্ষায় একটা একটা প্রশ্ন আসলে হুবহু এখান থেকে কমন আসবে, অঙ্ক এগুলো আসবে। কারণ আমি অঙ্ক দেখছি যে এগুলা, ধরেন এই টপিকের 200 অঙ্ক দেখছি আমি, দেখছি যে এই কটা ক্যালকুলেটর ছাড়া হয়, এই কটাই আসবে। আচ্ছা, জি স্যার বুঝতেছি, ধন্যবাদ। ফাহিমা, যদি বোঝেন একটু শেয়ার করে দিবেন যারা যারা বুঝছেন। 23 নাম্বার দেখেন, ক্লাস করেন, চাকরি করতে গেলে এতটুকু কষ্ট করেন, বেশি লাগবে না, যত সময় লাগুক আলোচনা করেন, আপনাকে দরকার। আব্দুর রহমান ভাই, কার্যাপেক্ষক ডাব্লু, সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। কার্যাপেক্ষক ডাব্লু নট যেটাকে বলছে ওটা ডাব্লু বলছে। ডাব্লু মানে আমি কি বলছিলাম বলেন তো? এই সি ভাগ ল্যামডা নট বলছিলাম। তো এখানকার ল্যামডা নটটাই কিন্তু ল্যামডা, ওটা বলে দিচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এই দুইটার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না বিপরীত? এইচটি তো ধ্রুবক, অঙ্ক অঙ্ক করার দরকার নেই। কার্যাপেক্ষক যদি 2 ল্যামডা হয়, সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ল্যামডা বাই 2 হবে, উল্টা। বুঝছেন কিনা বলেন, এটা বুঝছেন মনে হয়। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমাদের এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমি সরাসরি নোটে দেখাচ্ছি। তার আগে যে কোথায় নেয়, আচ্ছা এটা তো হচ্ছে না, কন্ট্রোল এক্স। আসলে আমি ক্লান্ত হয়ে গেছি। এই অঙ্কটা দেখাচ্ছি, দেখেন এখানে কি বলছে? কার্যাপেক্ষক এত, মানে কি? আই নট, ডাব্লিউ নটে বলি। তাহলে ডাব্লিউ নট সমান, এ পাশে লিখি, তাহলে ডাব্লিউ নট সমান 6.63। দেখেন তো এটা ক্যালকুলেটর ছাড়া হয় কিনা। এত ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টকে জুল করে কিভাবে? ইলেকট্রন চার্জ দ্বারা গুণ করতে হয়, 1.6 গুণন 10⁻19। তাহলে এটা কি? জুল। আচ্ছা, এখন কথা হচ্ছে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? সূচন কম্পাঙ্ক কি বলেন তো? আমাদের সূচন কম্পাঙ্ক কি একজন বলেন? সূচন কম্পাঙ্কটা হচ্ছে আমাদের এফ নট, এফ নট। তাহলে তাহলে এফ নট ইকুয়াল কি? হট। আমরা তো একটা সমীকরণ জানি, ডাব্লিউ নট সমান দেখাইছিলাম এইচ এফ নট। তাহলে বা চাইছে কি আমাদের? এফ নট। তাহলে এফ নট সমান কি? ডাব্লিউ নট ডিভাইড বাই কি? এইচ।
ডাব্লিউ নট মানে কি এটা 6.63 গুণন 1.6 গুণন 10 ইনভার্স 19 ভাগ প্লাঙ্কের ধ্রুবকের নাম মান মুখস্থ 6.63 গুণন 10 ইনভার্স কত 34। এখন দেখেন তো এই 6.63 এখান থেকে বাদ যাবে না, আর ওখানে এখানে কি থাকে 1.6 থাকে গুণন। এখন 10 ইনভার্স এই 19টা কি হবে যাবে উপরে হবে কি 19 প্লাস মাইনাস মাইনাস 34 মানে 19 প্লাস 34, এটা উপরে গেলে হবে কত 15। অপশনে কিন্তু 1.6 গুণন 15 হার্জ নাই, কিন্তু এটা আছে দেখেন অপশনে আছে এটা। এখন যদি আমরা 16 করি এটাকে কি হলো, আচ্ছা 15 জায়গায় যদি আমরা 16 করি তাহলে এখানে একটা পাওয়ার কমাই দিতে হবে, গুণন 10-এর উপরে 15 জায়গায় কি হয়ে গেল 14 হয়ে গেল। একটা ঘর এখান থেকে আমরা কি করে নিলাম আগে নিলাম, ওটা কমাই দিলাম। তার মানে এগুলো এগুলো অঙ্ক কিন্তু দেখেন কতবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 16, 17, 18, তখন কি ক্যালকুলেটর ব্যবহার ছিল ছিল না, আইইউতে 19-20 ছিল না। তার মানে ক্যালকুলেটর ছাড়া যেগুলো ম্যাথ হয় ওগুলো কিন্তু হতে পারে। এটা বুঝছেন কিনা আমাকে বলেন, আমি নেক্সটে গেলাম। আচ্ছা এর পরের অঙ্কটা দেখেন, প্লাটিনামের কার্যাপেক্ষক, এটা সেম ডাব্লিউ নট দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক চাই, এটা একটু ঠিক করে নেবেন। এখানে 10 ইনভার্স অপশনটাতে 19 হবে আর এখানে 6.63। এটাতে যেহেতু এগুলা ক্যালকুলেটর মান করা যাবে না, অপশনগুলো এরকমই দিয়ে দিছে। আচ্ছা এটা তাহলে উত্তর প্রথমটা। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ গতিশক্তি কত? এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি, দেখেন এখানে ব্যাখ্যার সময় নিচ্ছি না আমি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এটা সমীকরণ তো বলছি, ই মানে কি এম এক্স প্লাস ডাব্লিউ নট, বা ই মানে কি এইচ এফ এম এক্স প্লাস ডাব্লিউ নট, যেহেতু আমাদের কার্যপেক্ষক দেওয়া আছে চাইছে কি সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স, বা কে ম্যাক্স মানে কি আর করে নিলাম। তাহলে এইচ এফ মানে কি, আবার এইচ এফ মানে সি ভাগ ল্যামডা, এই সি ভাগ ল্যামডা মানে ডাব্লিউ নট, জাস্ট মানটা বসে দিছি, ক্যালকুলেশন করতে হবে না, এটা উত্তর। আর একটু দেখাই, শোষণ কম্পাঙ্ক এত হলে ধাতব পাতে এত আপতিত হলে কি হবে, এটা আপনাদের এইচ ডাব্লিউ, এটা আমি সলভ করে দিব না, দেখি এটা সলভ করে আপনারা কমেন্ট করে এখানে দিবেন এটা উত্তর কি হবে, সলভ করে দিবেন। এটা কিন্তু একটু পেঁচানো আছে, অঙ্ক দেওয়া আছে কিন্তু এখানে উত্তর আবার বাংলা ভাষা, আশা করি পারবেন। আর কম্পোনেন্টের এটাও আপনাদের এইচডব্লিউ থাকলো, যেহেতু আজকে সময় কম। এটা সোজা আছে, এটা আমাদের কম্পোনেন্টের সমীকরণ, যে ডেল ল্যামডা, এটা দেখাই দিই। ডেল ল্যামডা মানে হচ্ছে কি ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা, যেখানে ল্যামডা ড্যাশ হচ্ছে আপতিত তরঙ্গ, আপতিত বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা সমীকরণ। এইচ ভাগ এম নট সি 1 মাইনাস cos ফাই, এই এইচ ভাগ এম নট সিটা মূলত আমাদের, এটাই মূলত আমাদের এই যে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে এখানে প্রকাশ করা হয়েছে ল্যামডা সি দ্বারা। তাহলে এখান থেকে মূলত আমরা এই যে ল্যামডা সির মানটা যদি আর বের করি এটা আসে, তো এখান থেকে চাইছে ল্যামডা সির মান সর্বোচ্চ হতে হবে। সর্বোচ্চ কখন হবে, যখন এই 1 মাইনাস cos ফাই এর মান সর্বনিম্ন হবে, দেখলে বুঝতে পারবেন কখন হবে। cos ফাই এর মান যখন -1 মানে কি ফাই এর মান 180 ডিগ্রি, সময় কম, নিজে বুঝে নেবেন এটা। তো আজ এ পর্যন্তই, আমরা মোটামুটি কিন্তু আজকের ক্লাসে মানে অসংখ্য জিনিস আলোচনা করার চেষ্টা করছি। দেখেন আমি যদি একটু লাস্টবারের মতো সামারাইজ করি, তাহলে দেখেন এই অধ্যায়ে কিন্তু যে টপিকগুলো ছিল এগুলোই কিন্তু বড় টপিক। আগামী দিন শুধু আমরা তেজস্ক্রিয়তা এবং এর ক্ষয়সূত্র, ফিজিক্স কেমিস্ট্রিতেও কিন্তু এটা আছে, এটার ম্যাথমেটিক্যাল সহ যত ধরনের ম্যাথমেটিক্যালটা আমরা আলোচনা করব। তারপরে আর 11 দিনের মধ্যে মনে হয় ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে অধ্যায়টা। আপনি সর্বোচ্চ 3 ঘন্টা ক্লাস করেন এই অধ্যায়ের, পরীক্ষায় 5 নাম্বার পাবেন মিনিমাম, স্কুলে এবং কলেজেও মিনিমাম। তো আজ এ পর্যন্ত, ক্লাসটা কেমন লাগলো আপনাদের এটা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের আচ্ছা, তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ক্লাসটা আমাদের এখানে থাকবে, আমি রেকর্ড ক্লাসটাও দিয়ে দিব। আগামীকাল আমাদের এইটার উপরে পরীক্ষা হবে, আজকের এই পুরা অংশটার উপরে অনেক কোশ্চেন আমি বানাই দিব, যারা ভালো করবেন তাদের জন্য
পুরস্কার থাকবে। পুরস্কার মানে শুধু যদি অনলাইনে হাতে, হাতেও না দিতে পারি, বাস্তবিক কিছু না দিতে পারলে ইনশাআল্লাহ দোয়া করতে পারবো যে আপনার লেকচারার ইনশাআল্লাহ এবারেই হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।